ওকে, আমার কথা শোনা যাচ্ছে কিনা একজন একটু কমেন্টে জানায়ও যে কথা ক্লিয়ার আছে কিনা। ওকে, তো আমরা শুরু করি তাহলে। তো আমরা পূর্বের ক্লাসে আমাদের ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম কোর্সটি শুরু করছিলাম। আজকে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় পার্ট, অর্থাৎ আমাদের প্রথম অধ্যায়ের বাকি যে অংশটুকু ছিল সেই অংশটুকু আজকে আমরা শুরু করব। তো প্রথমে আমরা জানছিলাম যে ডাটা টাইপ সম্পর্কে, ডাটা স্ট্রাকচার সম্পর্কে, অ্যালগোরিদম সম্পর্কে। তো আমাদের ডাটা স্ট্রাকচারের ক্যাটাগরির মধ্যে আমরা দুই ধরনের ডাটা টাইপ দেখছিলাম, যে এক ধরনের লিনিয়ার ডাটা স্ট্রাকচার আর একটা হচ্ছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তো লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে কি কি ছিল? লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে ছিল হচ্ছে আমাদের অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক এবং কিউ। এই চারটা ছিল হচ্ছে আমাদের লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তো লিনিয়ার ডাটা স্ট্রাকচার এদিক দিয়ে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই ডাটা স্ট্রাকচারগুলো আমাদের পরবর্তীতে মানে বৃহৎ আকারে অধ্যায় আকারে আছে, যেগুলো আমরা জানবো আর কি। তো আপাতত এখান থেকে আমরা করব কি, যে এই ডাটা স্ট্রাকচারগুলো সম্পর্কে একটা ধারণা নিব, যে এই ডাটা স্ট্রাকচারগুলোকে কীভাবে কাজ করে সেই জিনিসগুলো সম্পর্কে। তো প্রথমে আসি আমরা অ্যারে নিয়ে। তো অ্যারে কি? অ্যারে হচ্ছে আমাদের অনেকগুলা একই টাইপের, যেমন আমরা ডাটা টাইপ দেখছি ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল। এই যে আমাদের প্রিমিটিভ বা প্রাইমারি বা বেসিক যে ডাটা টাইপগুলো ছিল, সেই বেসিক ডাটা টাইপগুলোর উপর ভিত্তি করে ডিরাইভ ডাটা টাইপ ছিল হচ্ছে আমাদের এগুলো অ্যারে একটা। তো সেরকমই আমাদের ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রেও লিনিয়ার ডাটা স্ট্রাকচার মানে হচ্ছে মানে একমাত্রিক সিকোয়েন্স অনুসারে যে ডাটাগুলো থাকে সেগুলোকে বলা হয় লিনিয়ার ডাটা স্ট্রাকচার। সিকোয়েন্স ওরকে একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা, এরকম একটার সাথে আরেকটা একটা সিকোয়েন্সে থাকে। তোমরা বলতে পারো যে তোমরা সবাই লাইনে দাঁড়াও, সিরিয়ালে দাঁড়াও। তো এরকম সিকোয়েন্স অনুসারে যে ডাটাগুলো রাখা হয় সেগুলোকে বলা হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তো সেরকম একটা ডাটা স্ট্রাকচার হচ্ছে আমাদের অ্যারে। তো অ্যারে জিনিসটা আমরা প্রোগ্রামিং, যে কোনো প্রোগ্রামিং করতে গেলে আমরা অ্যারে জিনিসটা খুব পরিমাণ দেখে থাকি, যে অ্যারে একটি আমাদের চ্যাপ্টার থাকে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে, কারণ অ্যারে জিনিসটা প্রোগ্রামিংয়ে খুব ভালো পরিমাণে ইমপ্লিমেন্ট করা হয় এই ডাটা স্ট্রাকচার হিসাবে। তো প্রোগ্রামিংয়ে যেরকম আমাদের ডাটা স্ট্রাকচারও সেম একই জিনিস, অ্যারের টার্মটা কোনো কিছু চেঞ্জ নাই। তো আমাদের এখানে বলছিলাম যে তোমাদের সব কিছুই প্রোগ্রামিং সি এর বেসিসে করা হয় আর কি। তো এখানে তোমাদের বইতেও সেভাবে দেওয়া আছে। তো অ্যারের এলিমেন্টগুলোকে কীভাবে সাজানো থাকে? তো অ্যারের একই টাইপের অনেকগুলো ডাটা একত্রে আমরা রাখতে পারি একটা অ্যারের মধ্যে। যেমন আমাদের যদি অ্যারে ডিক্লারেশনের জন্য আমরা যদি ইন্টিজার টাইপের মানে পূর্ণ সংখ্যা, অনেকগুলো পূর্ণ সংখ্যা যদি একটা অ্যারের মধ্যে রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের পূর্ণ সংখ্যার অ্যারেটা কেমন হবে? পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য আমাদের নেওয়া লাগবে হচ্ছে INT, অর্থাৎ ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যার যে অ্যারে নিব সেই অ্যারের একটি নাম দিতে হবে। দেন এরপরে আমাদের এটার হচ্ছে টাইপ দিতে হবে, যে টাইপ দিলাম, এরপরে একটা অ্যারের নাম দিব, কি যে কোনো নাম দিতে পারি, আমরা দিলাম হচ্ছে শুধু ARR। আমাদের ভেরিয়েবলের যেভাবে নাম দিই প্রোগ্রামিংয়ে, সেমভাবে আমরা এখানে যে কোনো নাম দিতে পারি। এরপরে এটার ইন্ডেক্স মানে কতগুলো ভেরিয়েবল রাখবো আমরা সেটা এখানে বলে দিতে হবে। তো এখানে আমরা ধরে দিলাম 5টা ডাটা রাখবো। তো এরপরে সমান সমানের এরপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ভ্যালুগুলো দিব, যেরকম 10 কমা দিয়ে 40 এবং 50। তো এরকমভাবে আমরা এই যে 5টা ভ্যালু রাখলাম, এটাকে বলা হচ্ছে একটা অ্যারে ইনিশিয়ালাইজ করা হলো, বা অ্যারের মানগুলো আমরা ডিফাইন করলাম। তো এরকম তোমাদের এই অ্যারের আমরা এই যে 5টা ভ্যালু রাখলাম, এই প্রত্যেকটা ভ্যালুর অ্যারেকে অ্যাক্সেস করার জন্য আমরা যে ডাটাগুলো যে কম্পিউটারে রাখলাম, সেই ডাটাগুলো রাখার পরে ডাটাগুলোকে অ্যাক্সেস করার প্রয়োজন পড়বে, কারণ ডাটাগুলো নিয়ে আমরা শুধু কম্পিউটারে রাখার জন্য করি নাই, আমরা এটার মাধ্যমে বিভিন্ন ধরনের অপারেশন করব। দেখা যাচ্ছে অ্যারোগুলোকে, এই এলিমেন্টগুলো থেকে একটা এলিমেন্ট, সবচেয়ে বড় এলিমেন্ট সার্চ করব, বা সবচেয়ে ছোট এলিমেন্ট সার্চ করব, বা অ্যালোগুলোকে শর্টিং করব, মানে ছোট থেকে বড় আকারের সাথে বিভিন্ন ধরনের অপারেশন আমরা করতে পারি। তো সেক্ষেত্রে এই অ্যারের এই অপারেশন করার জন্য প্রত্যেকটাকে ইন্ডেক্সিং, সাবস্ক্রিপ্ট বলা হয় বা ইন্ডেক্সিং বলা হয়। যেমন এটা হচ্ছে 0তম ইন্ডেক্স, এটা 1তম ইন্ডেক্স, এটা 2তম ইন্ডেক্স, এরকমভাবে এটা 3তম ইন্ডেক্স এবং এটা
4তম ইন্ডেক্স, অর্থাৎ 0 থেকে শুরু হয়। তোমরা আমাদের প্রোগ্রামিংয়ে যেরকম তোমরা পাইথনে দেখে আসছো হচ্ছে তোমাদের লিস্ট, তো তোমাদের লিস্ট যেরকমভাবে থাকে আর কি, সেমভাবে এখানেও ইন্ডেক্সিংটা এরকমভাবেই হয়। তো এখানে এই 0 থেকে শুরু করে 4 পর্যন্ত এই ইন্ডেক্সিং আকারে থাকে। এখন আমরা স্পেসিফিক কোনো একটা আইটেম যদি যে 20কে যদি অ্যাক্সেস করতে চাই, সেমভাবে আমাদের ARR এখানে হচ্ছে এটা ইন্ডেক্সিং 1, এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে কি পাবো, আমরা আমাদের এই অ্যারে পাবো। তো এটাই হচ্ছে জাস্ট অ্যারে সম্পর্কে জাস্ট একটা ধারণা, যেটা হচ্ছে তোমাদের পূর্বেও ছিল। তো এই অ্যারের আমরা অ্যারে কথা যদি বলি, তো অ্যারে হচ্ছে আমাদের দুই ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্গেল ডাইমেনশনাল আর একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল হয়। একটা কি, একটা হচ্ছে সিঙ্গেল ডাইমেনশনাল আর একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। অর্থাৎ একটি মাত্র মাত্রা থাকবে যেটা, সেটাকে সিঙ্গেল ডাইমেনশনাল। অর্থাৎ এই যে আমাদের সাবস্ক্রিপ্ট দেওয়া আছে, এই যে আমাদের ইন্ডেক্স যে 5টা এলিমেন্ট থাকবে, এটা হচ্ছে যে আমাদের শুধুমাত্র একটা রো বা একটা কলাম আকারে যদি আমরা ডাটাগুলো রাখি, সেগুলোকে বলা হয় হচ্ছে আমাদের সিঙ্গেল ডাইমেনশনাল বা একমাত্রিক অ্যারে। অর্থাৎ এই যে সিঙ্গেল একটা রো আকারে, রো বলতে কি, যে আমাদের যে সারি বরাবর যেগুলো থাকে সেগুলোকে রো বলে, আর আমাদের ভার্টিক্যালি যেগুলো থাকে সেগুলোকে বলা হয় কলাম। তো সিঙ্গেল একটা রো বা সিঙ্গেল একটা কলাম হতে পারে, সেটা হবে কি ওয়ান ডাইমেনশনাল বা মানে আমাদের একমাত্রিক অ্যারে। আর মাল্টি ডাইমেনশনাল আবার দুই রকমের হয়। মাল্টি ডাইমেনশনাল হতে পারে কি কি, মাল্টি ডাইমেনশনাল একটা হতে পারে যে আমাদের দুই মাত্রিক, অর্থাৎ সেকেন্ড ডাইমেনশনাল, আর একটা হতে পারে থার্ড ডাইমেনশনাল। তো এই দুই ধরনের হতে পারে, অর্থাৎ হচ্ছে যে দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক। দ্বিমাত্রিক যদি হয় সেক্ষেত্রে কেমন হবে, সেমভাবে আমরা ইন্টিজার দিয়েই দেখি বিষয়টা। ধরলাম অ্যারের নাম হলো আমাদের অ্যারের নাম হচ্ছে অ্যারে, এবং এটার সাবস্ক্রিপ্ট হবে দুইটা, একটা হচ্ছে ধরলাম 2 আর একটা ধরলাম 3। তো এখানে কি বোঝাচ্ছে, প্রথমটা দ্বারা বোঝা হচ্ছে রো, আর পরেরটা দ্বারা বোঝায় কলাম। তো এটা হচ্ছে যে আমাদের মানে যখন 2 ডাইমেনশনাল অ্যারে হবে, তখন বোঝা যে আমাদের রো সংখ্যা কয়টা হবে, রো সংখ্যা হবে 2টা। তো এটা একটা রো গেল, এটা একটা রো গেল, আর কলাম হবে কয়টা, কলাম হবে 3টা। তো আমরা যদি কলাম দিই, একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম। তো এই হলো হচ্ছে একটা অ্যারে। তো যখন আমরা অ্যারেটাকে অ্যাক্সেস করব, তখন কিভাবে অ্যাক্সেস করব, এই অ্যারের তোমার হচ্ছে এটার 0, মানে আমাদের রো 2টা, তো রো এর এখানে হবে কি, প্রথম রো হবে 0 নম্বর রো, এটা হবে 1 নম্বর রো। আর এটা হচ্ছে যেহেতু কলাম 3টা, 0 নম্বর কলাম, 1 নম্বর কলাম এবং 2 নম্বর কলাম। তো এইভাবে আমাদের ইন্ডেক্সিং হবে। তো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 0 0, মানে রো 0 নম্বর রো এর 0 নম্বর কলাম, এখানে হবে 0 নম্বর রো এর 1 নম্বর কলাম, এখানে হবে 0 নম্বর রো এর 2 নম্বর কলাম। তো এইভাবে আমাদের ইন্ডেক্সিংগুলো অ্যাক্সেস করা হয়ে থাকে 2 ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে। আর আরেকটা কি আছে আমাদের, আরেকটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল মধ্যে আরেকটা হচ্ছে থার্ড ডাইমেনশনাল অ্যারে আর কি। তো থার্ড ডাইমেনশনাল অ্যারেটা কেমন হবে, আমাদের 3টা আমাদের ইন্ডেক্স থাকবে, যেরকম আমরা যদি দেখি আইএনটি ধরলাম অ্যারে, প্রথমে একটা থাকবে 2, আরেকটা দিলাম 3, আরেকটা দিলাম হচ্ছে যে ধরলাম 3। তো এখানে কি বোঝাচ্ছে, তো এখানে আমাদের প্রথমটা বোঝাবে সেমভাবে, প্রথমটা বোঝাবে রো, দ্বিতীয়টা বোঝাবে কলাম, এবং তৃতীয়টা কি বোঝাবে, তৃতীয়টা বোঝাবে আমাদের রো কলাম মিলে কি তৈরি হচ্ছে। এরকম যদি 2টা রো আর 3টা কলাম, এটা একটা টেবিল তৈরি হচ্ছে না। তো রো এবং কলাম মিলে একটা টেবিল তৈরি হচ্ছে, কতগুলো রো, এখানে যদি আমরা 3টা করে দিই তাহলে রো হবে 3টা, মানে এরকম যতগুলো রো দিব বা কলাম দিব সেই অনুযায়ী এগুলো তৈরি হচ্ছে। তো আমরা এরকম রো এবং কলামের এরকম কয়টা রাখতে যাচ্ছি, সেটা হচ্ছে পরের সাবস্ক্রিপ্ট আমাদের সেটা বলে দেয় আর কি। যেমন এখানে 3 দিছি, মানে এরকম আমাদের 3টা টেবিল তৈরি হবে, 2টা, এরকম 3টা টেবিল তৈরি হলো। তো এটা দ্বারা এটা বোঝাচ্ছে যে আমাদের নাম্বার অফ টেবিল। তো এটাই বোঝানো হচ্ছে এটার দ্বারা।
তো এই ছিল হচ্ছে যে তোমাদের আমাদের অ্যারে নিয়ে কথা। তো অ্যারে নিয়ে পরবর্তীতে আরো আলোচনা আছে, অ্যারের অপারেশনগুলো কি কি অপারেশন হয়, অ্যারের অপারেশন যেমন ধরো অ্যারেতে আমরা কি করতে পারি, সার্চিং করতে পারি, যে কোনো একটা এলিমেন্ট খুঁজে বের করতে পারি, সেটার জন্য কি ধরনের অ্যালগোরিদম ব্যবহার করব, সর্ট করতে পারি, তো দুইটা অ্যারের মধ্যে তুলনা করতে পারি যে কোন অ্যারেটা, মানে এরকম এই কাজগুলো করার জন্য আমাদের অ্যারে নিয়ে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের বিভিন্ন ধরনের অপারেশন রয়েছে। তো অ্যারে জিনিসটাকে এই জন্য প্রথম অধ্যায়ে অ্যারে জিনিসটা সম্পর্কে একটু আলোচনা করা হয়েছিল আর কি। তো সেটাই এখানে আলোচনা করা হয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের কোনো কিছু সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে জানাবা। ওকে, এরপরে পরবর্তীতে আমাদের যেই ডাটা স্ট্রাকচারটা আছে, লিনিয়ার ডাটা স্ট্রাকচার, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে লিঙ্কড লিস্ট। লিঙ্কড লিস্ট মানে লিঙ্কড বলতে কি বোঝাচ্ছে, সংযুক্ত লিস্ট। এটাও একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তো লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলতে কি বোঝাচ্ছে, যেটা হচ্ছে কি যে একটা ক্রমান্বয় মানে পর্যায়ক্রমিকভাবে যে ডাটাগুলো রাখা হয়, এখানেও কি বলা হচ্ছে পর্যায়ক্রমিকভাবে ডাটাগুলো রাখা হয়। তাহলে এখানেও ডাটাগুলো রাখার জন্য কিছু প্রসেস রয়েছে, যেমন হচ্ছে এখানে আমাদের প্রত্যেকটা ডাটা এলিমেন্টকে একটি নোড আকারে রাখা হয়। নোড বলতে কি বোঝাচ্ছে, তোমার ধরো এই যে এখানে সাপোজ এটা একটা নোড, তো এই নোডে কি থাকবে, মিনিমাম দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ডাটা সেকশন আর একটা হচ্ছে লিঙ্ক সেকশন। তো এরকম প্রত্যেকটা ডাটার জন্য এক একটা, এটা সম্পূর্ণটাকে কি বলা হবে, একটা নোড বলা হবে। তো নোডের কাজ কি, নোডের হচ্ছে যে সে একটা করে ডাটা এখানে হোল্ড করে রাখবে এবং প্রত্যেকটা পরবর্তীতে ধরো এটাও আরেকটা নোড, সেম ভাবে এখানেও সেম ভাবে কাজ আছে। তো করে কি, এখানে ডাটা ধরো সাপোজ 10 রাখলাম, আর এখানে লিঙ্ক, আর এই নোডের অ্যাড্রেস হচ্ছে ধরো 100, আর এই নোডের অ্যাড্রেস হচ্ছে যে 101, পরবর্তীতে আরেকটা নোড দিলাম, এই নোডের অ্যাড্রেস হবে হচ্ছে 102। এখানেও সেম ভাবে কি থাকবে, একটা ডাটা সেকশন, এটা হচ্ছে ডাটা সেকশন, এটা হচ্ছে লিঙ্ক সেকশন, এখানে ডাটা সেকশন, এটা হচ্ছে লিঙ্ক সেকশন। তো এখানে এই নোডটা পরবর্তীতে কার সাথে লিঙ্ক হবে, এই লিঙ্ক সেকশনে সেটা বলে দেওয়া লাগবে। এটার অ্যাড্রেস কত, এই নোডটার অ্যাড্রেস হচ্ছে 101, তাহলে এখানে হবে কি 101, তাহলে 101 নাম্বার নোডের সাথে সে কানেক্ট হবে। এরপরে 101 নাম্বার নোডে গেলাম, এখানে ডাটা সেকশনে এখানে নির্দিষ্ট একটা ডাটা থাকবে, ধরলাম 20 আছে, তো এরকম ভাবে 20 থাকলো। তারপরে এখানে এটা আমরা লিঙ্ক করবো কার সাথে, ধরলাম এটার সাথে লিঙ্ক করবো, এটার অ্যাড্রেস কত 102, তো এখানে হবে কি 102, তো এটা লিঙ্ক হবে কার সাথে, এর সাথে লিঙ্ক হবে। তো এরপরে এখানে ডাটা থাকলো ধরুন 30, এরপরে আমাদের লিস্টটা এখানে আমরা শেষ করে দেব। তো লাস্ট নোডে যে আমরা এখানে কি করব, এখানে রাখবো হচ্ছে নাল। তো নাল মানে হচ্ছে আর কোনো ডাটা নাই আমাদের, আমাদের লিস্ট এখানেই শেষ। তো এইভাবে মূলত আমাদের লিস্টগুলো তৈরি করা হয়ে থাকে। তো এটাকেই বলা হচ্ছে লিঙ্ক লিস্ট। তো এরকম লিঙ্ক লিস্ট বিভিন্ন ধরনের লিস্ট হয়ে থাকে। একটা এরকম লিস্টকে, লিঙ্ক লিস্টকে আমরা 4টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল লিঙ্ক লিস্ট, 2 নম্বর হচ্ছে ডাবল লিঙ্ক লিস্ট, 3 নম্বর হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট, আর 4 নম্বর হচ্ছে ডাবল সার্কুলার লিঙ্ক লিস্ট। তো এভাবে হচ্ছে মূলত আমাদের লিঙ্ক লিস্টগুলো তৈরি করা হয়ে থাকে, সিঙ্গেল লিঙ্ক লিস্ট, ডাবল লিঙ্ক লিস্ট, সার্কুলার লিঙ্ক লিস্ট, ডাবল সার্কুলার লিঙ্ক লিস্ট। তো এই 4 ধরনের লিঙ্ক লিস্ট রয়েছে। তো আমাদের লিঙ্ক লিস্ট নিয়েও আমাদের ইন ডিটেলস আলোচনা আছে। লিঙ্ক লিস্টে কী কী অপারেশন থাকে, লিঙ্ক লিস্টে যেমন ধরো তোমার অপারেশন থাকে একটা লিস্ট থেকে কিভাবে ডাটা ইনসার্ট করব। দেখা যাচ্ছে এটা হচ্ছে যদি একটা লিঙ্ক লিস্ট হয়, এটা হচ্ছে তার প্রথম অংশ, এটা হচ্ছে তার শেষ অংশ, এটা হচ্ছে মাঝখানের অংশ। একটা লিঙ্ক লিস্টের প্রথমে কিভাবে ডাটা ইনসার্ট করতে হবে, শেষে কিভাবে ডাটা ইনসার্ট করতে হবে, মাঝে কিভাবে ডাটা ইনসার্ট করতে হবে, এগুলোর জন্য কিভাবে অ্যালগোরিদম তৈরি করতে হবে, মানে কোন প্রসেসের মাধ্যমে এই কাজগুলো আমরা করতে পারি, সেগুলো নিয়ে আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতে আলোচনা আছে। তো এখানে লিঙ্ক লিস্ট সম্পর্কে জাস্ট একটা ধারণা দেওয়া আছে। ওকে, তো এখানে আপাতত এতটুকুই শেষ করি। তো এই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেলস অধ্যায় ভিত্তিক আলোচনা আছে, সেখানে আমরা আলোচনা করব। এরপরে আমাদের লিনিয়ার ডাটা স্ট্রাকচার আরও 2টা ডাটা স্ট্রাকচার রয়েছিল, একটা হচ্ছে কি স্ট্যাক আর একটা হচ্ছে কিউ। তো আমরা স্ট্যাক দেখি।
স্ট্যাক, স্ট্যাক মানে হচ্ছে একটা স্তূপ বোঝানো হয় আর কি। স্তূপ বলতে কি বোঝাচ্ছে, যে আমাদের একটার উপরে একটা ডাটা, সাপোজ ধরো এটা আমার একটা ডাটা, আমরা এই স্তূপটা বোঝানোর জন্য আমরা একটা এরকম লম্বালম্বি একটা ধরো পাত্রের মতো চিন্তা করি। তো পাত্রের অনেকগুলো ব্লক আছে, তো প্রথমে আমরা যখন পাত্রটা ফাঁকা, সম্পূর্ণ ফাঁকা, তো প্রথম যখন আমরা একটা জিনিস রাখবো তখন কোথায় আসবে, যখন এখান দিয়ে ঢুকাবো তখন কোথায় আসবে, সবচেয়ে নিচে আসবে। ধরো 10 রাখলাম প্রথমে, পরবর্তীতে যখন আরেকটা ঢুকাবো তারপরের উপরে আসবে এখানে, তারপরে আবার যখন ঢুকাবো 30, এভাবে 40, 50। এখন ধরো এই 5টা ডাটাই আমরা রাখলাম। এখন এখান থেকে যদি আমরা ডাটা বের করতে চাই তাহলে কি করতে হবে, ফার্স্টে কিন্তু সবচেয়ে ওপর থেকেই ডাটাটা তুলতে হবে, এরপরে আবার তারপর এটা তুলতে পারবো, এরপরে তারপর এটা তুলতে পারবো। এভাবেই কিন্তু আমরা ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারবো। তো এখানে দেখো একটা জিনিস, যে আমরা ডাটা ঢুকানোর সময় এটা হচ্ছে কি, এটা হচ্ছে এটার টপ, মানে এখানে কি, যে আমরা এই টপ থেকে ডাটাগুলো ঢুকাচ্ছি, আবার টপ থেকে কিন্তু ডাটাগুলো বের করতেছি। তো এখানে হচ্ছে যে কি সবচেয়ে নিচে এসে পড়তেছে। তো এই জন্য স্ট্যাককে বলা হয় একটা জিনিস LIFO, লিফো সিস্টেম, অর্থাৎ কি লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ সবার শেষে ঢুকবে এবং সবার প্রথমে বের হবে। তো দেখো যে এই যে 50 ডাটাটা সবার লাস্টে ঢুকছে না, প্রথমে কি 10 ঢুকছে, তারপরে 20 ঢুকছে, তারপরে 30 ঢুকছে, তারপরে 40, তারপরে 50, সবার লাস্টে ঢুকছে কে, 50। সে ঢুকছে সবার লাস্টে, কিন্তু বের হবে কে, সবার আগে। ফার্স্টে কিন্তু আবার 50কে বের করা লাগবে, তারপরে আমরা 40কে বের করতে পারবো, তার আগে বের করার কোনো সুযোগ নেই। তো এই জন্যই বলা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। তো এটাকে বলা হচ্ছে লিফো সিস্টেমে কাজ করে। তো স্ট্যাকের আরেকটা জিনিস আমরা দেখতে পারি, সাপোজ ধরো এটা হচ্ছে একটা বইয়ের স্তূপ, ঠিক আছে। তো এই বইয়ের স্তূপ থেকে আমাদের দেখো প্রথমে আমরা কি করছি, নর্মালি যদি একটা ডেস্কের মতো চিন্তা করো, তো বইয়ের প্রথমে আমরা এই সবচেয়ে নিচের বইটা রাখছি, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। এখন আমরা যখন ইন জেনারেল বইগুলো সবগুলো না ছেড়ে এটা ধরো একটা টেবিলের উপরে আছে, তাহলে কি করবো, সবার প্রথমে সবার উপরের বইটা নিব, তারপরে তার উপরে বইটা নিব, কিন্তু রাখছি কিনা সবার উপরে সবার বইটা প্রথমে লাস্টে রাখছি, কিন্তু তুলবো সবার ফার্স্টে। তো এই সিস্টেমে মূলত আমাদের এই স্ট্যাক কাজ করে থাকে। তো এই স্ট্যাক নিয়েও স্ট্যাকে দুই ধরনের অপারেশন হয়ে থাকে, একটা হচ্ছে পুশ এবং পপ। তো পুশ বলতে কি বোঝাচ্ছে, একটা হচ্ছে কি পুশ আর একটা হচ্ছে পপ। পুশ মানে হচ্ছে স্ট্যাকের ডাটা ঢুকানো, আর পপ বলতে স্ট্যাক থেকে ডাটা বের করা। এই দুটো অপারেশন করা হয়ে থাকে। তো কিভাবে অপারেশনগুলো করা হয় সেই জিনিসটা তোমার আমাদের স্ট্যাক যে চ্যাপ্টার আছে সেই স্ট্যাক চ্যাপ্টারে আমরা এটা ইন ডিটেইলস আলোচনা করব। হ্যাঁ, তো প্রত্যেকটা স্ট্যাক কিউ এগুলো নিয়ে আমাদের আলাদা আলাদা অধ্যায় আছে, সম্পূর্ণ অধ্যায় পুশ এবং পপ কিভাবে কাজ করে এই জিনিসগুলো আমাদের অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ে এগুলো আলোচনা করা আছে। তো সেখানে আমরা ইন ডিটেইলস আলোচনা করব। তো আমরা আপাতত শুধুমাত্র স্ট্যাক সম্পর্কে জানলাম, যে স্ট্যাক কিভাবে কাজ করে। ওকে, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি কিউ, আরেকটা আমাদের লিনিয়ার ডাটা স্ট্রাকচারের লাস্ট ডাটা স্ট্রাকচার কিউ। কিউ বলতে কি বোঝাচ্ছে, একটা এটাকে আমরা বলতে পারি একটা লাইনের মতো। সাপোজ ধরো তোমরা যে কোনো জায়গায় তোমার ধরো ট্রেনের টিকিট কাটতে যাবে, তো ট্রেনের লাইন দিয়ে, এমন না আমাদের বাংলাদেশের মতো ট্রেনের সিস্টেম না যে সাইড দিয়ে যায় একজন যায় একটু করে টিকিট কেটে নিয়ে চলে আসলো। আমরা নর্মাল স্ট্যান্ডার্ড ধরি যে আমাদের একটা লাইন, সে লাইনের মাধ্যমে সবাই যে সামনে থাকবে সে ফার্স্টে টিকিট কাটবে, কেটে বের হয়ে যাবে, এরপরে সেকেন্ড যে থাকবে সে টিকিট কাটবে, কেটে বের হয়ে যাবে। আমরা যদি এখানে বোর্ডের মধ্যে দেখি, সাপোজ এটা ধরো একটা লাইন, তো এই লাইনে একজন মানুষ আছে, এ ফার্স্টে ঢুকলো, এদিক দিয়ে ঢুকার লাইন, এদিক দিয়ে টিকিট কেটে বের হয়ে যাবে এদিক দিয়ে, ঠিক আছে। তো সে কি করবে, তো ফার্স্টে যে ঢুকছে সে এরকম ধরো কয়েকজন মানুষ আছে এরকম, ওকে, এই কয়েকজন আছে। তো কি করলো, সিরিয়ালি তোমার লাইনে প্রথমে যে ঢুকছে সে ঢুকলো, তারপরে এভাবে সিকোয়েন্সিয়ালি পিছনে পিছনে। এখন নতুন কেউ যদি আসে সে কোথায় দাঁড়াবে, ভাই লাইনের পিছনে দাঁড়ান, এরকমই বলা হয়। তো নতুন কেউ যদি আসে তখন সে অবশ্যই লাইনের সবার লাস্টে ডাকাবে, লাস্টে বের হবে। এখন সবার প্রথমে টিকিট কে পাবে, সবচেয়ে লাইনের প্রথমে যে আছে সে টিকিট পাবে। তো সে একটা টিকিট কাটলো, টিকিট কাটার পরে সে কি করলো, এদিক দিয়ে বের হয়ে গেল টিকিট নিয়ে এখানে সে টিকিট নিয়ে বের হয়ে গেল, টিকিট পেয়ে গেল একটা। তো এই যে টিকিট নিয়ে বের হয়ে গেল, সে কি করলো, তখন পরবর্তীতে কি পাবে, পরবর্তীতে এই যে আছে এ সামনে আসবে,
তারপরে এই সামনে আসবে, তারপরে এই সামনে আসবে। তো এই সিস্টেমটা দেখলে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, সেটা হচ্ছে কি কোনো মানে এটা এরকম সিরিয়াল, মানে এখানে কোন সিস্টেমে কাজ করতেছে, যে এফ আই এফ ও। তো এখানে বলা হচ্ছে কি, এখানে এটা এফ আই এফ ও বলতে বোঝাচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে আগে আসবে সে আগে বের হবে, মানে যে আগে আসবে সে আগে পাবে, যে পরে আসবে সে পরে পাবে। তো এটাই হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট সিস্টেমের কাজ আর কি। তো এই এই কিউকে আমরা দুইটা সিস্টেমে, যেরকম পর্যায়ক্রমে, রাইট, পর্যায়ক্রমে কাজ করবে আর কি। তো এখানে আমাদের দুইটা জিনিস বলা হয়, যে এখানে লিস্টের এটাকে বলা হয় হচ্ছে ফ্রন্ট, আর এটাকে বলা হয় রেয়ার। তোমরা এই জিনিসগুলো মনে রাখবা, আমাদের কিউ সম্পর্কে কিন্তু সম্পূর্ণ একটা চ্যাপ্টার আছে, স্ট্যাক সম্পর্কে সম্পূর্ণ একটি চ্যাপ্টার আছে, কিউ সম্পর্কে সম্পূর্ণ একটি চ্যাপ্টার আছে। তো তোমরা এই জিনিসগুলো পরবর্তীতে খুব কাজে লাগবে, ঠিক আছে? ফার্স্ট ইন ফার্স্ট আউট কিভাবে কাজ করে, আমাদের ডাটাগুলো কিভাবে ইনসার্ট হচ্ছে, ডাটাগুলো কিভাবে বের হচ্ছে। তো এই সবার সামনের অংশকে বলা হয় ফ্রন্ট, আর পিছনের অংশকে বলা হয় রেয়ার। তো রেয়ার দিয়ে ডাটা ইনসার্ট হয়, ফ্রন্ট দিয়ে ডাটা বের হয় আর কি। তো এটাই হচ্ছে আমাদের কিউ এর সিস্টেম। তো এই কয়টাই ছিল হচ্ছে যে আমাদের কি বলে লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তো লিনিয়ার ডাটা স্ট্রাকচারগুলো সম্পর্কে আমরা জানলাম। এখান থেকে তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো। আর এরপরে আমরা দেখবো নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার ছিল আমাদের দুইটা, একটা হচ্ছে স্ট্যাক, সরি একটা হচ্ছে গ্রাফ, আর একটা হচ্ছে ট্রি। তো আমাদের আরেকটা ছিল কি লিনিয়ার ডাটা স্ট্রাকচার, এখন দেখবো আমরা নন লিনিয়ার নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার দুটো ছিল, একটা ছিল হচ্ছে গ্রাফ, আর আরেকটা ছিল হচ্ছে ট্রি। তো গ্রাফ এবং ট্রি এগুলোকে লিনিয়ার বলা হলো কেন? দেখো তোমরা প্রত্যেকটা জিনিস দেখবা যে অ্যারের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, অ্যারের ডাটাগুলো এরকম ছিল 10 20 30 এরকম সিকোয়েন্সিয়াল ছিল। লিঙ্ক লিস্টের কথা বললে প্রত্যেকটা নোড একটা সিকোয়েন্সে ছিল। স্ট্যাকের কথা বললে স্ট্যাকে আমাদের একটা সিকোয়েন্সে ছিল। কিউ এর কথা বললে কিউতেও সেম ভাবে আমাদের একটা সিকোয়েন্সে ছিল, মানে একটার পর একটা পর্যায়ক্রমিক আকারে ডাটাগুলো ছিল। তো এটাই হচ্ছে আমাদের লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আর নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার এরকম পর্যায়ক্রমে থাকবে না, এটা কোনো মানে এরকম অর্ডার মেনটেন করবে না, এখানে বিভিন্নভাবে থাকতে পারে আমার ডাটাগুলো। তো এই জন্য এটাকে বলা হয় নন লিনিয়ার, মানে অপর্যায়ক্রমিক বা আমাদের মানে এরকম কোনো সিকোয়েন্সে থাকবে না আর কি। তো এরকম যদি আমরা গ্রাফের কথা বলি, আমরা, তো গ্রাফ আমাদের বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন আমাদের একটা গ্রাফ যদি আমরা এখানে আঁকি, ওকে, জাস্ট নর্মালি একটা গ্রাফ আঁকলাম। তো এই যে এ বি সি ডি ই এরকম এই যে গ্রাফটা আঁকলাম, গ্রাফের দুইটা অংশ থাকে, একটাকে বলা হয় ভার্টেক্স, আর একটাকে বলা হয় এজ। তো ভার্টেক্স কোনগুলো? এই যে এ বি সি ডি ই এই যে ডাটাগুলো আছে এগুলোকে বলা হচ্ছে ভার্টেক্স। আর এই ভার্টেক্সগুলো কানেক্টেড করে যার মাধ্যমে, যেমন দেখো এই যে এ ভার্টেক্সকে বি ভার্টেক্সের সাথে কানেক্ট করছে কি, এই যে একটা বাহু, এই বাহুটাকে এজ মানে তো বাহু, তাই না? তো এই বাহুর এটাকে বলা হচ্ছে এজ। এরকম বি এর সাথে ই কে কানেক্ট করছে, এরকম বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে এজ। তো এরকম প্রত্যেকটাকে বলা হয় হচ্ছে এজ। তো এই তোমার এই এজগুলো এবং ভার্টেক্স এবং এজগুলো নিয়ে বিভিন্ন ধরনের গ্রাফ আমরা তৈরি করে থাকি। যেমন বিভিন্ন ধরনের গ্রাফ আমরা দেখতে পাই, যেমন হচ্ছে যে এখানে তোমার ধরো কয়েকটা গ্রাফের ক্যাটাগরি এখানে দেওয়া আছে। জাস্ট ক্যাটাগরিগুলো আমি একটু লিখি তারপর বলি।
directed weighted unweighted weighted এখানে আরো অনেক ধরনের গ্রাফ রয়েছে আমাদের যখন আমরা আমাদের গ্রাফ নিয়ে আলোচনা করব পরবর্তী চ্যাপ্টারে, সেখানে আমরা দেখব আরো অনেক ধরনের গ্রাফ রয়েছে। তবে এগুলো সম্পর্কে আমরা গ্রাফের একটা ধারণা পাবো যে গ্রাফটা আসলে কি। তো এখানে একটা জিনিস দেখো, এখানে প্রথম কথা হচ্ছে কি যে ডিরেক্টেড গ্রাফ। ফার্স্ট আমরা ডিরেক্টেড গ্রাফটা আর আনডিরেক্টেড গ্রাফটা বলতে কি বোঝায় সেই জিনিসটা দেখি। কারণ দেখো, ডিরেক্টেড ওয়েটেড গ্রাফ, ডিরেক্টেড আনওয়েটেড গ্রাফ, আনডিরেক্টেড ও আনওয়েটেড গ্রাফ, আনডিরেক্টেড ওয়েটেড গ্রাফ, মাল্টিগ্রাফ, নাল গ্রাফ। অর্থাৎ প্রত্যেকটা গ্রাফের সাথে ডিরেক্টেড এবং আনডিরেক্টেড কথাটি যুক্ত আছে। তো ডিরেক্টেড এবং আনডিরেক্টেড বলতে কিছুই না, তোমার ধরো এই যে এ ভার্টেক্স, বি ভার্টেক্স, সি ভার্টেক্স, এই যে ভার্টেক্সগুলো আছে, এই ভার্টেক্সগুলো এ ভার্টেক্স থেকে যখন বি ভার্টেক্সে যাচ্ছে না, বি ভার্টেক্স থেকে এ ভার্টেক্সে আসে, এটা ডিরেকশনটা যদি দেওয়া থাকে, যেমন ধরো এখানে আমরা একটা ডিরেকশন দিয়ে দিলাম, এই ডিরেকশন থেকে বোঝা যাচ্ছে কি এ ভার্টেক্স থেকে বি ভার্টেক্সে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। সেম ভাবে ধরো দিলাম এই ই ভার্টেক্স থেকে বি ভার্টেক্সে যাচ্ছে, ই ভার্টেক্স থেকে ডি ভার্টেক্সে যাচ্ছে, ডি ভার্টেক্স থেকে এ ভার্টেক্সে যাচ্ছে। এরকম ভাবে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডিরেকশন দিয়ে দিলাম। তো এই যে ডিরেকশনগুলো দিলাম, এই ডিরেকশন যখন দিয়ে দেবো তখন সেটা হয়ে যাবে কি আমাদের ডিরেক্টেড গ্রাফ। তো এটা হলো ডিরেক্টেড। আর যদি ডিরেকশনটা না দেওয়া থাকে, নর্মালি যেরকম আমরা দেখলাম যে নর্মালি ধরো এ বি সি ডি, নর্মালি ধরো যদি কোনো ডিরেকশন না দেওয়া থাকে সেটা হবে কি আনডিরেক্টেড গ্রাফ। তো ডিরেক্টেড গ্রাফ আর আনডিরেক্টেড গ্রাফের বেসিক পার্থক্য হচ্ছে এতটুকুই। আর যদি এই যে আরেকটা জিনিস আছে কি ওয়েটেড আনওয়েটেড। ওয়েটেড গ্রাফ কি, যে ওয়েটেড গ্রাফ হচ্ছে সাপোজ ধরো এই যে এ ভার্টেক্স থেকে বি ভার্টেক্সে যাওয়ার জন্য একটা রাস্তা, সেটার জন্য ধরো একটা মানে দূরত্ব বলতে পারো, বা এখানে এ ভার্টেক্স থেকে ডি ভার্টেক্সে যাওয়ার জন্য একটা খরচ বলতে পারো, যে কোনো কিছু বলা যায়। তো এখানে মূল কথা হচ্ছে কি এ ভার্টেক্স থেকে বি ভার্টেক্সের দূরত্ব আমরা বলতে পারি। তো এটাকে বলা হচ্ছে ওয়েট, মানে কত মূল্য দেওয়া লাগবে এ ভার্টেক্স থেকে বি ভার্টেক্সে যাওয়ার জন্য, ওজন কত, এরকম ভাবে বোঝানো হয় আর কি। তো এখানে আমরা দিলাম ধরো 2, এখানে দিলাম 1, এখানে দিলাম 1, এখানে দিলাম 4, এখানে দিলাম 1, এখানে ধরো দিলাম 3। এটা বিভিন্নভাবেও হইতে পারে। তো ক্যালকুলেশন করে সেটা আমরা গ্রাফ যখন দেখবো তখন কিভাবে এই ওয়েটগুলো ক্যালকুলেশন করে সেগুলো জানবো। তো এই যে ওয়েট দেওয়া আছে, তো আমি যদি বলি এখন যে তোমার এখানেও ধরো সাপোজ ওয়েট দিলাম 1 2 4 3। তো এখন দেখো আমার যদি বলা হয় যে আমি এ ভার্টেক্স থেকে আমি ডি ভার্টেক্সে যাব, তো এ ভার্টেক্স থেকে ডি ভার্টেক্সে যাওয়ার আমার ওয়েট কত হবে। তো এখানে দেখো এ থেকে যদি আমি এদিক থেকে অ্যারো কোন দিকে, এদিকে, তো আমরা এদিক দিয়ে যাইতে পারবো না, আমরা যাইতে পারবো এদিক দিয়ে যাইতে পারবো। তাহলে এ থেকে যদি আমরা ডি তে যেতে চাই, এখানে 3 আর এখানে 1 4, তো টোটাল ওয়েট আমার কত হবে 4 হবে। তো এরকম ভাবে একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যাইতে কত ওয়েট প্রয়োজন হয় সেই জিনিসগুলো আমরা এই ওয়েটেড গ্রাফ থেকে আমরা জানতে পারি। তো এরকম ডিরেক্টেড ওয়েটেড গ্রাফ, অর্থাৎ ডিরেকশনে দেওয়া আছে, ওয়েটে দেওয়া আছে, এটা হচ্ছে ডিরেক্টেড ওয়েটেড গ্রাফ। আর ওয়েটগুলো যদি না দেওয়া থাকতো তাহলে সেটা ডিরেক্টেড আনওয়েটেড গ্রাফ। আনডিরেক্টেড আনওয়েটেড গ্রাফ, যে আমাদের ডিরেকশনে দেওয়া নাই, ওয়েটে দেওয়া নাই, সেটা হবে আনডিরেক্টেড আনওয়েটেড গ্রাফ। আর আনডিরেক্টেড ওয়েটেড গ্রাফ হবে কি, যে ডিরেকশন দেওয়া নাই কিন্তু ওয়েট দেওয়া আছে, সেটা হচ্ছে আনডিরেক্টেড আনওয়েটেড গ্রাফ। মাল্টিগ্রাফ কি জিনিস? মাল্টিগ্রাফ হচ্ছে একটা ভার্টেক্স কোনগুলো তোমাদের মনে আছে কি, যে এই যে এগুলো হচ্ছে ভার্টেক্স, এগুলো হচ্ছে ভার্টেক্স। তো একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যাওয়ার যদি একাধিক রাস্তা থাকে তখন তাকে বলা হচ্ছে মাল্টিগ্রাফ। যেমন এখান থেকে ডিতে যাওয়ার এই একটা রাস্তা, আমরা যদি আরেকটা রাস্তা দিই এরকম, এটা যদি আরেকটা রাস্তা দিই তাহলে আমরা এই রাস্তা দিয়েও যাইতে পারি, এই রাস্তা দিয়েও, এখানে ধরো ওয়েট হচ্ছে 2, এখানে ওয়েট হচ্ছে 3। তো এরকম আমরা বিভিন্ন ধরনের যখন রাস্তা থাকে তখন তাকে বলা হয় মাল্টিগ্রাফ। আর নাল গ্রাফ কি, যখন আমাদের এই যে ভার্টেক্সগুলো, সাপোজ ধরো এটা এ ভার্টেক্স, এটা বি ভার্টেক্স,
যখন একটা ভার্টেক্সের সাথে আরেকটা ভার্টেক্সের যখন কোনো কানেকশন থাকে না, তখন সেটাকে বলা হচ্ছে নাল গ্রাফ। তো এগুলোই ছিল হচ্ছে গ্রাফ সম্পর্কে। তো গ্রাফ সম্পর্কে আমরা আরও জানবো, আরও বিভিন্ন কিছু জানবো। তবে গ্রাফের ব্যবহার কিন্তু ব্যাপক, মানে গ্রাফে আমাদের কম্পিউটার সায়েন্সে বা আমাদের বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে গ্রাফ ব্যবহার করা হয়। যেমন আমাদের তো বিভিন্ন ধরনের, এখানে তোমাদের বইতেও দেওয়া আছে, আমাদের যেমন ধরো বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যালের সার্কিট ডিজাইনের ক্ষেত্রে গ্রাফ প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এরপরে তোমাদের হচ্ছে যে আমাদের এই যে নেটওয়ার্কিং, কম্পিউটার যে নেটওয়ার্কিং করি, নেটওয়ার্কিংয়ে তোমার হচ্ছে কি করা হয়, একটা নেটওয়ার্ক ডিজাইন করতে হয় যে একটা শহরের মধ্যে বা একটা ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পাসে কিভাবে কানেকশনটা দেওয়া থাকবে, এই কানেকশনগুলো গ্রাফের মাধ্যমে করা হয়ে থাকে আর কি। তো এরকম বিভিন্ন ধরনের কাজ গ্রাফের মাধ্যমে করা হয়। আমরা গ্রাফ চ্যাপ্টার যখন শিখবো তখন এখানে আমরা ইন ডিটেলস আলোচনা করব। তো গ্রাফ সম্পর্কে আপাতত এতটুকু, আশা করি গ্রাফ সম্পর্কে একটা তোমাদের ধারণা চলে আসছে। আরেকটা আমাদের ডাটা স্ট্রাকচার ছিল, সেটা হচ্ছে ট্রি। তো ট্রি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। তো ট্রিটাও কি করে, ট্রিটাও হচ্ছে যে তোমাদের এই রুট থেকে শুরু হয়। সাপোজ ধরো এটা একটা নোড, এই নোড থেকে আমরা দুইটা নোড গেল, এখান থেকে আবার দুইটা গেল বা তিনটা গেল, এখান থেকে একটা গেল, দুইটা গেল, এখান থেকে আবার আসলো, এখান থেকে আরও দুইটা আসলো, এখান থেকে আসলো দুইটা, এখান থেকে আসলো, এখান থেকে কোনোটা আসলো না, এখানেই শেষ। তো এরকম এই যে একটা রুট থেকে শুরু করে বিভিন্ন দিকে শাখা প্রশাখা বিস্তার করতে থাকে, এবং এভাবেই আমাদের কানেকশনগুলো দেওয়া থাকে, রুট থেকে সবাই কানেক্টেড থাকে। এভাবে যেই স্ট্রাকচারে আমরা ডাটাগুলো রেখে থাকি সেটা হচ্ছে ট্রি ডাটা স্ট্রাকচার বলা হয়ে থাকে। তো ট্রি এর এই যে প্রথমের যে ডাটাটা থাকে এটাকে বলা হয় রুট, আর এই যে আমাদের এই যে লাস্টের একদম সবার নিচে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় লিফ, আর মাঝখানে যেগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে ইন্টারনাল নোড। তো এটার এই ট্রি নিয়েও আমাদের বিভিন্ন ধরনের অ্যালগরিদম আছে, যেমন হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের ট্রি আছে, সেই ট্রিগুলো থেকে কিভাবে ডাটা কম্পিউটারে রাখা হয়, কিভাবে শর্টিং করা হয়, কিভাবে তোমার সিকোয়েন্স করা হয়, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের আলোচনা রয়েছে পরবর্তী চ্যাপ্টারে। আমরা সেখানে এই বিষয়গুলো সম্পর্কে জানবো। ওকে, তো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো সম্পর্কে তোমাদের সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত কোশ্চেন আকারে গ্রাফ কি, ট্রি কি, স্ট্যাক কি, এই জিনিসগুলো তোমাদের আসবে। তো এই প্রত্যেকটা জিনিসের বেসিক যে জিনিসটা আলোচনা করলাম সেই জিনিসগুলো সম্পর্কে একটু মনে রাখবা। আর এরপরে তোমাদের একটি সংক্ষিপ্ত বা রচনামূলক কোশ্চেন আকারে আসতে পারে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে তোমার হচ্ছে ডাটা অপারেশন। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস বলি যে আমি এই যে বিভিন্ন সময় তোমরা দেখবা যে আমি এই যে ডাটা স্ট্রাকচার বাংলায় না লিখে ডাটা স্ট্রাকচার ইংলিশে লিখছি, আবার অপারেশন বাংলায় না লিখে অপারেশন ইংলিশে লিখছি, এবং এর বিভিন্নটা বাংলায় লিখছি। তো তোমরা এটা একটা জিনিস, নর্মালি আমাদের ডিপ্লোমার কারিকুলাম কিন্তু ইংলিশ মিডিয়ামে, তো আমরা ইংলিশে তো সব কিছু পড়ি না, আমরা বাংলা বই পড়াশোনা করি। তো বাংলা বই ঠিক আছে, তারপরেও আমাদের যে কম্পিউটার টার্মগুলো, সেই টার্মগুলো আমরা ইংলিশে লেখারই প্র্যাকটিস করব, সেটাই বেটার প্র্যাকটিস। তো সেক্ষেত্রে তোমাদের বইতে অনেক সময় দেখা যায় যে ভেরিয়েবল না লেখে চলক লেখা থাকে, তো তোমরাও চেষ্টা করবা যে এই চলক লেখাটা স্কিপ করে ভেরিয়েবল বা এগুলাতে অভ্যস্ত হওয়ার আর কি। এটা তোমাদের জন্য পরবর্তীতে অনেক উপকার দিবে। অনেক টার্মগুলি এরকম, এটা তো সহজ কথা বললাম বোঝানোর জন্য, এরকম অনেক টার্ম আছে যেগুলো তোমরা যখন সবকিছু যখন ইংলিশে এগুলোতে অভ্যস্ত হয়ে যাবা, তখন ইন্টারনেটের বিভিন্ন রিসোর্স ব্যবহার করতে তোমাদের জন্য অনেক সহজ হবে, বা তোমাদের পরবর্তীতে হায়ার স্টাডি যখন কেউ করতে চাবা সেক্ষেত্রে অনেক উপকারে আসবে। ওকে, এতটুকুই। তো আমাদের ডাটা স্ট্রাকচারে বিভিন্ন ধরনের অপারেশনের কথা বললাম। তো ডাটা স্ট্রাকচারে কয়েক ধরনের, মানে অপারেশন তো অনেক ধরনের অপারেশন আছে, তবে মেন কয়েকটা অপারেশন আছে যেগুলো হচ্ছে সব ধরনের ডাটা স্ট্রাকচারে আমরা করে থাকি। যেমন সেই অপারেশনগুলোর কথা যদি বলি, যে আমাদের ট্রাভার্সিং
সার্চিং, ইনসার্টিং, ডিলিটিং, শর্টিং, মার্জিং। তো এই 6টা অপারেশন তোমার সব ধরনের ডাটা স্ট্রাকচারে কম বেশি ব্যবহার হয়ে আসে। যেমন হচ্ছে তোমাদের কোশ্চেনটি যে পরীক্ষা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যে ডাটা স্ট্রাকচারের বেসিক অপারেশনগুলো লেখো, এভাবে কোশ্চেনটি চলে আসে। তো ডাটা স্ট্রাকচারের বেসিক অপারেশন, তো ডাটা স্ট্রাকচারের বিভিন্ন অপারেশনগুলো লেখো বা বেসিক অপারেশনগুলো লেখো, এভাবে চলে আসে। তো এই অপারেশনগুলো যেমন আমরা যে লিনিয়ার ডাটা স্ট্রাকচার দেখলাম, স্ট্যাক, কিউ, তারপর হচ্ছে যে আমাদের অ্যারে, লিঙ্ক লিস্ট, তারপর নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার দেখলাম ট্রি, গ্রাফ, তো এই সবগুলোতেই কিন্তু আমাদের এই অপারেশনগুলো আমরা করে থাকবো। তো ডাটা স্ট্রাকচার বলতে কি, যে আমরা ডাটা স্ট্রাকচার বলতে আমরা কম্পিউটারে কিভাবে, মানে কোন ফরম্যাটে আমরা ডাটাগুলো রাখবো, সেটা হচ্ছে ডাটা স্ট্রাকচার। বাট ডাটা স্ট্রাকচার থেকে কিভাবে ডাটাগুলো নিয়ে কাজ করব, ডাটাগুলো কিভাবে ব্যবহার করব, সেগুলো হচ্ছে কি আমাদের অ্যালগোরিদম। তো এই অপারেশনগুলো করার মাধ্যমে আমরা অ্যালগোরিদমগুলো পারফর্ম করি। যেমন ধরো ট্রাভার্সিং বলতে বোঝায় কি, ধরো সাপোজ যদি আমরা অ্যারে ডাটা স্ট্রাকচারের কথা বলি, তো অ্যারের যে এলিমেন্টগুলো থাকে, সাপোজ ধরলাম যে আমাদের এ নামের একটি অ্যারে আছে, সেখানে 5টা এলিমেন্ট আছে, এখানে আমরা 10, 20, 30, 40, 50, ওকে। তো এই অ্যারের এলিমেন্টগুলোকে ট্রাভার্স করা বলতে বোঝাচ্ছে, মানে তোমার ধরো এটাকে কি বলে, যে আমরা পুরো যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ঘুরে দেখা, ট্রাভার্স করা আর কি, যে প্রত্যেকটা অ্যাক্সেস করা। তো অর্থাৎ আমাদের প্রথম এলিমেন্টটা, দ্বিতীয় এলিমেন্ট, তৃতীয় এলিমেন্ট, চতুর্থ, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করাকে বলা হচ্ছে ট্রাভার্সিং। তো এটা হচ্ছে কি, যে আমাদের পুরো মানে ডাটা স্ট্রাকচারে যা যা এলিমেন্ট আছে সেগুলো আমরা জাস্ট অ্যাক্সেস করবো, কিছু করবো না, জাস্ট প্রত্যেকটাকে অ্যাক্সেস করবো। দেখা যাচ্ছে এরকম বলা হলো, ডাটা এই অ্যারেতে যা যা এলিমেন্ট আছে সবগুলো প্রিন্ট করে দেখাও। তো অ্যারে সব এলিমেন্টগুলো প্রিন্ট করে দেখানোটাই হচ্ছে কি, ধরো অ্যারে ট্রাভার্সিং। তো এরকম লিঙ্ক লিস্ট বা স্ট্যাক, কিউ, সবগুলোর ক্ষেত্রে সেম প্রসেস, যে সম্পূর্ণ ডাটা স্ট্রাকচারটি ট্রাভেল করা, রাইট, ট্রাভেল করা মানে সবগুলো অ্যাক্সেস করা বলতেই কি, যে আমি এখানে যাচ্ছি, এখানে এটা অ্যাক্সেস করছে, এটা অ্যাক্সেস করতেছে, এই ট্রাভার্সিং, ট্রাভেলিং এর মতো, ট্রাভেলিং বলতে পারি আমরা, যে পুরো আমার ডাটা স্ট্রাকচারের শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত সব পুরোটাকে ট্রাভেল করে দেখাটাই হচ্ছে ট্রাভার্সিং। এরপরে সার্চিং বলতে কি আমরা সবাই জানি, সার্চিং হচ্ছে যে কোনো একটা এলিমেন্ট খুঁজে বের করা। দেখা যাচ্ছে আমাদের 40 এলিমেন্টটা বা এরকম কোনো একটা এলিমেন্টকে খুঁজে বের করা, সেটা অ্যারে থেকে হতে পারে, লিঙ্ক লিস্ট থেকে হতে পারে, বা অন্য কোনো ডাটা স্ট্রাকচার থেকেও হতে পারে। যে কোনো ডাটা স্ট্রাকচারে ট্রাভার্সিং বা সার্চিং আমরা করতে হয়। তো এটা হচ্ছে কি, যে আমাদের বেসিক অপারেশন। এরপর হচ্ছে ইনসার্টিং। আমরা যা যা ডাটা স্ট্রাকচার দেখছি সবগুলো ডাটা স্ট্রাকচারেই কিন্তু আমরা মানে ইনসার্ট করার প্রয়োজন। অ্যারেতে আমরা ডাটা ইনসার্ট করতে পারি, আমরা লিঙ্ক লিস্টে ডাটা ইনসার্ট করতে পারি, স্ট্যাকে, কিউতে, সবগুলো দেখে আমরা ডাটা ইনসার্ট করার প্রয়োজন পড়ে। এরপরে ডিলিটিং, সেমভাবে আমাদের ডাটা স্ট্রাকচার থেকে কোনো একটা ডাটা ডিলিট করাকে বোঝানো হয় হচ্ছে ডিলিটিং। এরপরে হচ্ছে শর্টিং বলতে কি বোঝাচ্ছে, যে আমাদের কোনো একটা সিকোয়েন্সে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে, অর্থাৎ ছোট থেকে বড় আকারে বা বড় থেকে ছোট আকারে কোনো ডাটাকে সাজানোই হচ্ছে কি আমাদের শর্টিং। তো সেটা অ্যাসেন্ডিংও হতে পারে, অর্থাৎ ছোট থেকে বড় আকারে, আবার বড় থেকে ছোট আকারে সাজানোকেও শর্টিং বলা হয়। তো এই দুই ধরনের কাজ হচ্ছে শর্টিং। আর মার্জিং হচ্ছে কি, মার্জ করা, মানে একত্র করা আর কি। অর্থাৎ যখন আমাদের দুইটা, সাপোজ ধরো এখানে আরেকটা আমাদের বি নামে আরেকটা অ্যারে আছে, এখানে হচ্ছে 3টা এলিমেন্ট আছে, এখানে আছে হচ্ছে 15, 20, 25। তো এটাকে আমরা কি করব, দুইটা এটাকে মার্জ করব। তো যখন মার্জ করে ফেলবো তখন কি হবে, আমাদের ধরো মার্জ করে এ এর মধ্যে রাখবো, তখন এ এর না, আমরা সি এর নিই, সি এর মধ্যে আমাদের তখন হবে 10, 20, 30, 40, 50, 15, 20, 25। অর্থাৎ মার্জ করা বলতে বোঝাচ্ছে কি, যে দুইটা অ্যারেকে মার্জ করে আমরা 3 নম্বর আরেকটা অ্যারে তৈরি করলাম। সেখানে এমন না কিন্তু যে এটা 15টা মাঝখানে চলে যাবে, 20টা এখানে চলে আসবে, এরকম না, 25টা এখানে চলে আসবে। প্রথম অ্যারেটার সাথে দ্বিতীয় অ্যারেটা জাস্ট লাস্টে অ্যাড করে দিলাম, যুক্ত করে দিলাম, এটাকে বলা হচ্ছে মার্জিং।
তো এই যে 6টা অপারেশন, এই 6টা অপারেশনকে বলা হয় ডাটা স্ট্রাকচারের বেসিক অপারেশন। তো এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে ডাটা স্ট্রাকচারের বেসিক অপারেশনগুলো লেখো বা সংজ্ঞা দাও। সংজ্ঞা দেওয়া বললে যে ট্রাভার্সিং বলতে কি, ডাটা স্ট্রাকচারের প্রত্যেকটি এলিমেন্টকে অ্যাক্সেস করা বা পুরো ডাটা স্ট্রাকচার ট্রাভেল করাকে বলা হয় ট্রাভার্সিং। সার্চিং বলতে নির্দিষ্ট কোনো একটা এলিমেন্টকে খুঁজে বের করা বলা হয় সার্চিং। শর্টিং বলতে, ইনসার্টিং বলতে যে কোনো ডাটা স্ট্রাকচারে কোনো একটি নতুন ডাটা ইনসার্ট করা। আর ইনসার্টকৃত ডিলিটিং হচ্ছে ইনসার্টকৃত ডাটা থেকে কোনো একটা ডাটা ডিলিট করাকে ডিলিটিং বোঝানো হয়। শর্টিং হচ্ছে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং আকারে কোনো ডাটাকে সাজানোকেই বলা হচ্ছে শর্টিং। আর মার্জিং হচ্ছে একাধিক ডাটা স্ট্রাকচারকে একত্রে যুক্ত করাটাই হচ্ছে মার্জিং। তো এটাই ছিল হচ্ছে ডাটা স্ট্রাকচারের অপারেশন। তো এই অধ্যায় থেকে মোটামুটি এতটুকুই ছিল তোমাদের আলোচনা। তো লাস্টে আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আমাদের স্ট্যাটিক এবং ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। তো স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনে করা হয় কি, যখন আমরা একটা মেমোরিতে কোনো একটা ডাটা রাখি তখন সেটা ফিক্সড আকারে থাকে। আর ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে বলতে বোঝাচ্ছে কি, সেখানে আমরা আমাদের মেমোরিতে ডাটাটিকে আমরা যে কোনো সময়, ডাইনামিক বলতেই পরিবর্তনশীল, অর্থাৎ ডাটাটিকে আমরা যে কোনো সময় পরিবর্তন করতে পারি। সেটা ডাইনামিকভাবে মেমোরি অ্যালোকেশন করার জন্য আমরা পয়েন্টার ব্যবহার করে থাকি। তো আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমাদের এই যে পয়েন্টার সম্পর্কে আলোচনা আছে, কিভাবে আমরা ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করতে পারি, তো সেই সম্পর্কে আমরা সেখানে আলোচনা করব। তো এই অধ্যায় থেকে মোটামুটি এই জিনিসগুলোই ছিল তোমাদের আলোচনার। তো আজকে এই পর্যন্তই তোমাদের হচ্ছে যে মানে এই ডাটা স্ট্রাকচার অপারেশন এবং আমরা যে ডাটা স্ট্রাকচারগুলো যা সম্পর্কে জানলাম, লিনিয়ার এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার, এইগুলোই ছিল হচ্ছে আজকের লেকচার। তো চ্যাপ্টার 1টা আমরা শেষ করলাম। পরবর্তী দিন চ্যাপ্টার 2 সম্পর্কে আমরা শুরু করব। তো তোমরা করবা কি, তোমরা তোমাদের চ্যাপ্টার 1 থেকে কোনো সমস্যা থাকলে সেটা তোমরা জানাবা তোমাদের প্রবলেম সলভিং গ্রুপে বা তোমাদের কমেন্টে তোমরা জানাবা। তো সেখান থেকে আমরা করব কি, ধরো তোমার এটা যদি এমন হয় যে তোমার খুবই ছোট প্রবলেম, যে আমি গ্রুপে ভয়েস মেসেজের মাধ্যমে বা কোনো ছোটোখাটো কিছু লিখে দিয়ে সলভ করে দিতে পারি, তো আমরা ইনস্ট্যান্ট সলভ করে দিলাম। নইলে পরবর্তী ক্লাস শুরু করার পূর্বে অনেকের যদি সমস্যা থাকে বিষয়টা, সেটা আমরা ক্লাসের শুরুতে সেটা আগে দেখাই দেওয়ার পরে পরবর্তীটা শুরু করব। তো তোমাদের প্রবলেম হলে অবশ্যই তোমরা গ্রুপে বা কমেন্টে তোমরা জানাবা। তো ঠিক আছে, তাহলে আজকে ডাটা স্ট্রাকচার ক্লাসটা শেষ করি। তোমাদের মেবি হ্যাঁ, তোমাদের এই এখনই তোমাদের হচ্ছে যে আরেকটি ক্লাস আছে, সেটা হচ্ছে যে পেরিফেরাস ইন্টারফেসিং। 5 মিনিট পরে আমি লিঙ্কটা দিচ্ছি, তোমরা আবার পেরিফেরাস ইন্টারফেসিং ক্লাসে যুক্ত হও। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।